ক্যাফেতে ঢুকতেই নিজের স্বামী আমানকে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখতে পেলাম। একে অপরের হাত ধরে হেসে কথা বলছেন, এমনকি হাতে চুমুও দিচ্ছেন। দৃশ্যটা দেখে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেললাম আমি। তাহলে এতদিন যা শুনতাম সবটা সত্যি? আমাকে যা যা কথা আমার বোন বলতো সেগুলো সব সত্যি? না, আর দাঁড়াতে পারছি না আমি। একটু পিছিয়ে যেতেই একটা টেবিল ধরে ফেললাম, আর আমার স্বামী আমান আমার দিকে তাকালো, কিন্তু কোনো তফাৎ হলো না। সে আমার দিকে এগিয়ে এসে বলল, তুমি এখানে কি করছো? একই প্রশ্ন তো আমার আমান। আপনি এখানে নিহার সাথে কি করছেন? সেই উত্তর আমি তোমাকে দেব না মীরা। আমি কি করব না করব সেটা তোমাকে বলার প্রয়োজন আমি মনে করি না। আমি আপনার স্ত্রী আমান। হ্যাঁ, যেটা আমি মানি না। জোর করে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। প্লিজ যাও তো এখান থেকে। আমাদের একটু টাইম স্পেন্ড করতে দাও। আমার মধ্যে কি এমন নেই যার জন্য আপনি আমাকে এইভাবে দিনের পর দিন অস্বীকার করছেন? কিছুই নেই তোমার মধ্যে যা যাদের গ্রেড আমান খান ডিসার্ভ করে। তুমি আমাকে কোনোদিন স্যাটিসফাই করতে পারবে না, বুঝলে? মেবি এর চাইতে বেশি ডিসক্রাইব আমাকে করতে হবে না। আমানের কথা শেষ হতেই নিহা আমানের বাহু জড়িয়ে ধরে বলল, কথা, একসাথে নাইট স্পেন্ড করার কথা ভুলে গেলে নাকি? অফকোর্স নট বেবি, লেটস গো। আমাকে ধাক্কা দিয়ে আমার নিহার হাত শক্ত করে ধরে ক্যাফে থেকে বেরিয়ে গেলেন। আমি ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। কোনো মতে ক্যাফে থেকে বেরিয়ে রাস্তার পাড় দিয়ে হেঁটে এক পার্কের বেঞ্চে বসে পড়লাম। সে সময় আকাশ ভেঙে বৃষ্টি নেমে এলো এবং আকাশের সঙ্গে সঙ্গে আমার চোখের পানিও বাঁধ ভাঙলো। অজোরে কেঁদে চলেছি আমি। বৃষ্টির কারণে সবাই এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে, আর আমি একভাবেই বসে আছি। এক মুহূর্তে আমি চিৎকার করে কেঁদে উঠলাম আর বলতে লাগলাম, কেন আমার, কেন? কি কমতি ছিল আমার ভালোবাসায়? মন দিয়ে ভালোবেসেছিলাম আমি তোমায়। কেন এইভাবে ঠকালে তুমি আমায়? কেন? আমি যে তোমায় ছাড়া বাঁচবো না আমান, বাঁচবো না আমি। আই লাভ ইউ সো মাচ। শুধুমাত্র আমি দেখতে খারাপ বলে আমার ছেড়ে চলে গেলে তুমি আমান। আমি আর পারছি না, আর পারছি না। আমি এইসব বলে উঠে দাঁড়িয়ে রাস্তায় নেমে এলাম। নিজের মনের মতো হেঁটে যাচ্ছি, সেই সময় একটা তীব্র আলো আমার চোখে এসে পড়লো, আর দ্রুত গতিতে কেউ আমায় হ্যাঁচকা টান মেরে এইদিকে একদিকে টেনে নিল। বৃষ্টির কারণে ঠিক করে মুখটাও দেখতে পাচ্ছিলাম না, কিন্তু যখন ও কথা বললো তখন বুঝলাম ও আর কেউ না, আমার বোন ইসমি। ইসমিকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম আর বললাম, আমি বাঁচতে চাই না সুমি, আমি বাঁচতে চাই না। তুই যা বলতে সব ঠিক। আমার এভাবে আমাকে কিভাবে ঠকাতে পারলো? আমি কি এতটাই খারাপ দেখতে যে আমাকে নিয়ে সংসার করা যায় না, ভালোবাসা যায় না আমায়? আমি ওনাকে ছাড়া বাঁচবো না সুমি, বাঁচবো না আমি। তুই আগে শান্ত হ বোন, এমন কিচ্ছু হবে না। না, আমার আজ নিহার সাথে নাইট স্পেন্ড করতে গেছে। আমার সব শেষ সুমি, সব শেষ। আমিও শেষ করে দেব নিজেকে। সুমি আমার কথা শুনে ঠাস করে একটা চড় বসিয়ে দিল আমার গালে, আর আমি আবার ডুকরে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। তারপর আর কিছুই মনে নেই। চোখ খুলতেই নিজেকে ঘরের মধ্যে আবিষ্কার করলাম। পাশে তাকাতেই দেখলাম সুমি দাঁড়িয়ে আছে। আমি উঠে বসতে চাইলে ও আমায় হেল্প করলো। ও আমাকে বলে নিজে খাবার আনতে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পর আমি যখন আমানের চিন্তায় বিভোর, ঠিক তখনই ঘরে আমান প্রবেশ করলো হঠাৎ করে। ঘরে প্রবেশ করে আমার দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলল, ও মরনি তাহলে? আসলে আমারই ভুল। তুমি মরবে কেন? তুমি বললে আমাকে জ্বালিয়ে মারবে কে? ডিসগাস্টিং পিপল। কথাগুলো বলেই উনি ওয়াশরুমে চলে গেলেন, আর আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকার পর নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মুখ চেপে ধরে কাঁদতে লাগলাম। তোমার সাথে কি আমার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? আমাদের এমন প্রশ্নে আমি হতবাক হয়ে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমাকে কাঁদতে দেখে তৎক্ষণাৎ উনি এই প্রশ্নটা আমার দিকে ছুঁড়ে দিলেন। আমি কি উত্তর দেবো কিছু বুঝতে পারছি না আমি। তিনি আবারও জিজ্ঞেস করলেন, কিন্তু এবার কড়া সুরে জিজ্ঞেস করলেন। তোমার সাথে কি আমার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে আজ অব্দি? হয়নি তো? আমি চোখ মুছে কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, না। তাহলে কেন তুমি আমার পিছনে পড়ে আছো বলতে পারবে? যা ক্ষতি করার তা করেই দিয়েছো তুমি আমার। এখন আমার আর কি বাকি আছে? এবার কি আমার প্রাণটাও নিবে? না, এসব কি বলছেন আপনি আমান? আমি ভালোবাসি আপনাকে। আমি আপ- আমার কথায় বিরক্ত হয়ে আমায় মাঝ পথে থামিয়ে দিয়ে উনি রেগে চিৎকার করে বললেন, ভালোবাসি ভালোবাসি আর ভালোবাসি,
এই কথাটা শুনতে শুনতে আমার কানটা পচে গেল, মাথাটা খারাপ হয়ে যায় তোমার মুখে এই ভালোবাসি কথাটা শুনলে। আই জাস্ট হেট ইউ মীরা, ওয়াই কান্ট ইউ আন্ডারস্টুড দ্যাট? আমি কাঁদতে কাঁদতে আমানের কাছে দাঁড়িয়ে ওনার চোখে চোখ রেখে বললাম, এই মীরাকেই তো ভালোবাসতেন আপনি আমান। আজ কি করে এতটা সহজে বলছেন যে আপনি আমায় ঘৃণা করেন? ভালোবাসার মানুষকে কি ঘৃণা করা যায়? ও প্লিজ স্টপ ইউর মেলোড্রামা। আমি তোমার এই ন্যাকামি দেখতে এখানে বসিনি। জাস্ট ইরিটেটিং লাগে আমার এসব। কোথায় গেল সেই মীরা যার মধ্যে অহংকার জেদ ছাড়া কিছুই ছিল না? কোথায় গেল সেই মীরা যে ভালোবাসায় বিশ্বাস করতো না? সেই মীরাকে তো আপনি বদলে দিয়েছেন আমান, আপনার ভালোবাসা দিয়ে। আপনি তো সেই মীরা চাননি, তাই তো নিজেকে বদলেছি আমি। আমান আমার কথা শুনে তাচ্ছিল্য হেসে বলল, ও রিয়েলি? দেন এক কাজ করো, তুমি আবার তোমার পুরনো ফর্মে ফিরে যাও। ইটস গুড ফর মি। তোমার রোজকার এই প্যান প্যান ঘ্যান ঘ্যান থেকে অ্যাটলিস্ট মুক্তি পাবো আমি। শুধু আমি নই আমান, আপনিও অনেক বদলে গেছেন। আমাকে ভালোবাসার মানে বুঝিয়ে আপনি আমাকে এইভাবে একা ছেড়ে চলে যেতে পারেন না। আমি যেতে দেব না আপনাকে। আমান আমার কথায় শব্দ করে হেসে দিল। আমার দিকে এগিয়ে এসে গাল দিয়ে বেয়ে পড়া আমার চোখের পানি এক আঙুলে নিয়ে তার দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। পানির ফোঁটাটা ফেলে আমার মুখের দিকে এসে একবার ভালো করে দেখে বললেন, আমাকে ধ্বংস করে দিয়েছ তুমি মীরা, আমার জীবনটা নরক করে দিয়েছ তুমি। তোমার জন্য আমার মনে ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দাঁতে দাঁত চেপে আমাকে কথাগুলো বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি নিচে বসে পড়লাম ধপ করে, আর মনে মনে ভাবতে লাগলাম, কি এমন করেছি আমি? কিসের এত রাগ আমার উপর আপনার? আমি যে সত্যি আপনাকে ভালোবাসি আমান। অনেক বড় ভুল করেছিলাম আমি আপনাকে অবহেলা করে, অপমান করে, অনেক বড় ভুল। আই মিস ইউ আমান, আই মিস ইউর ম্যাডনেস লাভ। কথাগুলো নিজের মনে বলেই কাঁদতে লাগলাম। এমন সময় আমার কাঁধে কারো হাতে স্পর্শ পেলাম। মাথা তুলে পাশে তাকিয়ে দেখলাম সুমি বসে আছে। ও আমাকে তুলে নিয়ে বেড়ে বসিয়ে দিল আর বলল, কেন এরকম করছিস মীরা? কেন জোর করে এখানে পড়ে আছিস? আমান চিচু তোকে ভালোবাসে না। কোনো জায়গা নেই তোর জন্য আমান চিচুর মনে। এত অবহেলা অপমান সহ্য করে কেন তুই জেদ করে এখানে পড়ে আছিস? আমি সুমির দিকে তাকিয়ে সামান্য হেসে বললাম, উনি তো আমার সাথে কিছুই করেননি সুমি। তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি ওনার সাথে কি করেছি। দিনের পর দিন আমি ওনাকে ভার্সিটিতে অপমান করে গেছি, অহংকার দেখিয়ে গেছি। এতই টাকার অহংকার ছিল আমার যে যখনই উনি আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসতেন, আমি না তখনই ওনাকে অপমান করেছি, ভিখারি বলেছি আমি তাকে। আমার এরকম ব্যবহারের পরেও উনি সবটা মুখ বুজে সহ্য করে বারবার আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত ওনাকে চরিত্রহীন বদনাম দিয়ে আমি ভার্সিটি থেকে বের করে দিয়েছি। এতটা জঘন্য, এতটা খারাপ আমি। ওনার ভালোবাসার বদলে আমি শুধু আর কিছু বলতে পারলাম না। আমি ভীষণ কান্না পাচ্ছে আমার, পারছি না নিজেকে সামনে রাখতে। সুমি আমায় শান্ত করতে লাগলো, বলতে লাগলো, তুই কেন নিজের উপর এভাবে সব দোষ নিচ্ছিস? স্যার সেদিন তোর কোনো কথা শোনেনি, তাই জন্যই তো। প্লিজ সুমি, আমায় একটু একা থাকতে দে। সুমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে চলে গেল বেড থেকে। দরজার কাছে গিয়ে বলল, আমি বাসায় চলে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। সুমি চলে যাওয়ার পর আমি বেডে হেলান দিয়ে বসে থাকলাম। আজ গলা দিয়ে কিছুই নামবে না। নিহার সাথে আমানের বসে থাকার মুহূর্তটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। চোখ দিয়ে পানি পড়া বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না। কেন যেন দম বন্ধ লাগছে আমার। এতদিন আমান খারাপ ব্যবহার করতো ঠিকই, কিন্তু আমি জানতাম আমার আমান শুধু আমাকেই ভালোবাসেন। কিন্তু আজ আজ কেন উনি নিহার হাত ধরলেন? নিজেকে শক্ত করে চোখের পানি মুছে নিজেকে নিজে বললাম আমি, আপনি আমায় চেনেন না আমান, আপনি আমার জেদ চেনেন না। আমি যেমন আপনার ভালোবাসা ফিরিয়ে দিয়ে ভুল করেছি, ঠিক তেমনি আমি আপনাকে ভালোবেসে নিজের কাছে আবারও ফিরিয়ে এনে আমার ভুলটা শুধরে নেব। আপনি শুধু আমার আমান, শুধু আমার মীরা চৌধুরীর। আপনাকে আমি ভালোবাসা দিয়ে নিজের করেই ছাড়বো, ইটস মাই চ্যালেঞ্জ। হঠাৎই এসব ভাবতে ভাবতে আমার একটা কথা মাথায় এলো। আমি ক্যাফেতে বলা তখন নিহার কথা ভাবতে লাগলাম। নিহা তো বলেছিল আমান আর ও আজকে নাইট ক্লাবে যাবে। তাহলে আমান ঘরে কি করছে? ও কি বাসায় নাকি বাইরে বেরিয়ে গেছে? ট্র্যাক প্যান্ট পরে তো আর নাইট ক্লাবে যাবে না আমান। তার মানে আমান যায়নি নাইট ক্লাবে। আমার মনে একটা প্রশান্তির শিহরণ বয়ে গেল, কারণ আমার স্বামী অন্য কোনো মেয়ের কাছে যায়নি। এসব ভাবার পর কখন যে চোখ হেঁটে এসেছিল বুঝতেই পারিনি। ঘুমটা ভেঙে চোখ খুলতেই দেখলাম পুরো ঘর অন্ধকার। তার মানে রাত হয়ে গেছে।
উঠে বসে পাশের ল্যাম্প লাইটটা জ্বালাতেই দেখতে পেলাম আমার সোফায় শুয়ে আছে। পাশ থেকে ফোন অন করে জানলাম রাত 12টা বাজে। আজ সন্ধেবেলায় ওরকম একটা দৃশ্য দেখার পর নিজেকে স্বাভাবিক করতে ঘুমটা প্রয়োজন ছিল আমার। আমি একটা বালিশ হাতে নিয়ে আমানের কাছে চলে গেলাম। গিয়ে ওনার মাথাটা বালিশটা সরিয়ে সোফার ওপাশে ফেলে দিলাম আর নিজে বসে পড়লাম ওনার মাথা কোলে নিয়ে। আলতো করে ওনার চুলে বিলি কেটে দিতে দিতে বেশ ভালোই লাগছিল আমার। সবচেয়ে বেশি ভালো লাগছিল ওনার মুখটা দেখে। ওনার মুখের দিকে তাকালেই আমার মনে পড়ে যায় ওনাকে করা আমার অপমানের কথা। একটা সময় কতই না খারাপ কথা বলেছি মানুষটাকে, আমি তাও একটা কথাও বলেনি, সব সহ্য করে গেছেন উনি। এখন আমার পালা। আমি জানি উনি আমায় ভালোবাসে, তাই তো আজ নেহার সাথে নাইট ক্লাবে যায়নি। আর আজ কেন? আমি শিওর উনি কোনোদিনও ওসব জায়গায় যাননি। গেছে তো আমি ছিলাম উচ্ছৃঙ্খল। টাকার অহংকারে ওনার মতো মানুষকে আমি কষ্ট দিয়েছি, আর উনি আমায় ভালোবেসে গেছেন। যে মানুষটাকে সহ্য করতে পারতাম না, আজ সেই মানুষটাকেই আমি পাগলের মতো ভালোবাসি। ওনাকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারি না। আপনাকে তো আমি এত সহজে ছাড়বো না আমান। জোর করে যেমন বিয়ে করেছি, তেমন ভালোবাসা নিজের পুরনো জায়গায় জোর করে আদায় করে নিব আমি। কথাগুলো বলেই নিজেকে সামলাতে না পেরে নিচু হয়ে ওনার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম। উনি নড়ে চড়ে উঠতেই সরে এলাম আমি। কিছুক্ষণ পর চোখ খুলে আমায় দেখতেই ঝট করে উঠে বসলেন আর বললেন, তুমি এখানে কি করছো? "আপ- আপনি বালিশ ছাড়া শুয়েছিলেন, তাই বালিশ দিতে এসেছিলাম। তখনই আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। সাজিয়ে গুছিয়ে একটা মিথ্যে বলে দিলাম। উনি ধরতে পারলেন না আমার মিথ্যে। উনি কিছু বলছেন না দেখে আমি নিজেই জিজ্ঞেস করলাম, আপনি নাইট ক্লাবে গেলেন না? না, শরীর ভালো লাগছে না আমার, ঘুমাতে চাই। সে কি, আপনি এখানে কেন শুচ্ছেন? শরীর খারাপ থাকা সত্ত্বেও বেডে শুয়ে পড়ুন, আমি মাঝে কোলবালিশ দিয়ে রেখেছি। উনি আর কথা না বাড়িয়ে উঠে বেডে গিয়ে শুয়ে পড়লেন, আর আমি সোফার পেছন থেকে ওনার বালিশটা নিয়ে গিয়ে বেডে শুয়ে পড়লাম। হঠাৎ কিছু একটার গন্ধ পেয়ে আমি উঠে বসে আমানের দিকে তাকিয়ে বললাম, আপনি ড্রিঙ্ক করেছেন আমান? হ্যাঁ, করেছি তো। তোমাকে এর জন্য কৈফিয়ত দিতে হবে আমায়? মনে রাখো, আমি তোমাকে স্ত্রী বলে মানি না। আপনি না মানলেই তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, তাই না? আর কোনোদিনও যেন আপনাকে ড্রিঙ্ক করতে না দেখি। দেখলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে দিলাম আমি। ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শুয়ে পড়লাম আমি। মনে মনে ভাবতে লাগলাম, যে মানুষটাকে জোর করে আমি ড্রিঙ্ক করাতে পারিনি একসময়, আজ সেই মানুষটা নিজ থেকে ড্রিঙ্ক করে এসেছে। কতটা খারাপ আমি, কাউকে কোনোদিনও সুখ দিতেই পারিনি। ভাবতেই চোখে পানি চলে এলো, আর বালিশ ভিজতে লাগলো আমার সেই পানিতে। আপনার কোনো যোগ্যতা নেই মীরা চৌধুরীর ভালোবাসা পাওয়ার, মিস্টার আমান খান। ভার্সিটির সবার সামনে দাঁড়িয়ে আমি একটা বখাটে ছেলেকে কথাটা বললাম। রোজ রোজ আমার ডিস্টার্ব করে যেন ছেলেটার অভ্যেস হয়ে গেছে। প্রতিদিন এত অপমানের পরেও যে কি করে আমার সামনে এসে দাঁড়ায় আল্লাহই জানে। আমার কথাটা বলার পর উনি ঠোঁটে হাসি রেখে রেখা টেনে বললেন, ভালোবাসতে যোগ্যতা লাগে না, লাগে হৃদয় শুদ্ধতা। ভালোবাসা হৃদয় থেকে হয়। কেউ কেউ মস্তিষ্ক দিয়ে ভালোবাসে, কেউ কেউ হৃদয় দিয়ে। আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি মীরা। মুখে বিরক্তির ছাপ ফুটে উঠলো আমার। একরাশ বিরক্তি নিয়ে ওনার চোখে চোখ রেখে বললাম, আর কিছুদিন পর এই ভালোবাসা শেষ হয়ে যাবে অন্য কোনো নারীকে দেখলে। তখন আমি পুরনো হয়ে যাব, প্রাক্তন হয়ে যাব, আর সে হবে নতুন। তাকেও গিয়ে আপনি একই কথা বলবেন যা যা আমায় বলেছেন, তাই না? জানি। আজকাল এটা নতুন কিছু না, কিন্তু যারা সত্যি ভালোবাসে না, তারা নিজেকে জাহির করে, যেটা আমি করছি না। তুমি আমার চোখের দিকে তাকাও, বুঝতে পারবে তোমার জন্য আমার মনে কি আছে। আমি শুধু আমার ভালোবাসা জাহির করেছি, আমার ক্ষমতা নয়। আমাদের কথায় হেসে দিলাম। কোনো রকমে হাসি চেপে বললাম, ক্ষমতা আছে নাকি যে দেখাবেন? ভিখারিদের ভিক্ষা করা ছাড়া আর কী বা ক্ষমতা থাকে? স্কলারশিপ পাচ্ছেন বলেই ইউনিভার্সিটিতে পড়ছেন, না হলে আপনার ঠিকানা তো হতো রাস্তায়। আমি খুব ভালোভাবেই জানি আপনি আমার টাকাকে ভালোবাসেন, তাই তো এত অপমানের পরেও ছুটে আসেন। আপনার ভালোর জন্য বলছি, আপনার এই লোভ সংযত করুন, কারণ তা কোনোদিনও পূরণ হবে না। আমি আমার যোগ্যতায় এই ভার্সিটিতে পড়ছি মীরা। এই ভার্সিটিতে যারা পড়ে তারা সমান স্ট্যাটাসের। বাইরে যার যার স্ট্যাটাস আলাদা, কিন্তু ভার্সিটিতে এক। মানছি আমার আর্থিক ক্ষমতা নেই, কিন্তু তুমি পাশে থাকলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব উন্নতি করার। আমার তোমার কাছে শুধু ভালোবাসা চাই। একবার বিশ্বাস করে দেখো, কথা দিচ্ছি ঠকবে না। ডোন্ট ক্রস ইউর লিমিট। একদম নিজের সাথে আমায় তুলনা করবেন না। সাহস কি করে হলো আপনার নিজের সাথে আমার স্ট্যাটাসের তুলনা করার? ভালোবাসায় স্ট্যাটাসের কোনো স্থান নেই মিরু।
আমার মাথায় আগুন জ্বলে গেল ওনার মুখ থেকে মিরু শুনে। আমি রেগে বললাম, স্টপ ইট, জাস্ট স্টপ। আপনি একদম আমায় মিরু বলে ডাকবেন না। কোনো অধিকার নেই আপনার আমাকে মিরু বলে ডাকার। উফ, মাথা খারাপ হয়ে যাবে আমার এই নির্লজ্জের সাথে কথা বলতে বলতে। এই কথাটা বলে আমি ওনার দিক থেকে পেছন ফিরে নিজের ক্লাসের উদ্দেশ্যে পা বাড়াতেই উনি পেছন থেকে জোরে বলে উঠলেন, দেখে নিও, একদিন এই ভিখারি নির্লজ্জকেই ভালোবাসতে হবে। আমি ওনার কথা শুনে সামান্য হেসে ওনার দিকে না ফিরেই জোর গলায় বলে দিলাম, দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখাটাই তো আপনার কাজ। আপনি স্বপ্ন দেখে যান, যা কোনোদিনও পূরণ হবে না। এমন কোনো দিন আসবে না। দরজায় টোকা পড়ার শব্দে আমি আমার অতীত থেকে বেরিয়ে এলাম। এতক্ষণ আমাদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমি আমার অতীতে ডুবেছিলাম। ভাবছিলাম উনি ঠিকই বলেছিলেন, ওনাকে ভালোবাসতে হবে আমাকে। এখন মনে হয় নিজের অতীতে গিয়ে নিজের ভুলগুলো শুধরে নিই, কিন্তু তা যে আর সম্ভব না। সম্ভব না একদমই। আর পারলাম না বসে থাকতে। বেড থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে এসে শাওয়ার অন করে ধপ করে বসে পড়লাম নিচে। হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমি ছোট থেকে বাবা মায়ের আদরে বড় হয়েছি। যে আমি যা চাইতাম আব্বু আম্মু আমাকে তাই এনে দিত। কোনো সময় কোনো কিছু থেকে আমি বঞ্চিত হইনি। আমাকে কোনো কষ্ট কোনো দিনও ছুতেই পারেনি। তাই তো এতটা জেদি অহংকারী হয়ে গিয়েছিলাম যে ভালোবাসার মূল্যই বুঝিনি আমি। আজ আমার কষ্ট পাওয়ার কারণ আমি নিজে। আমাকে আমার আমানকে ফিরিয়ে আনতে হলে আমার জেদকে আবার জাগিয়ে তুলতে হবে। মিস্টার আমান খান, তৈরি হয়ে যান আবার আপনার মীরার জেদ দেখার জন্যে। আমার জেদের কাছে হার মানতেই হবে আপনাকে। নিজেকে স্বাভাবিক করে আমার ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে ঘরে যেতেই দেখলাম আমান নেই। চারিদিকে চোখ বুলাতেই নজরে গেল ঘড়ির দিকে। আমি 7টা নাগাদ ওয়াশরুমে গিয়েছিলাম আর এখন 8টা বাজে। প্রায় 1 ঘন্টার মতো ওয়াশরুমে ছিলাম, তাই হয়তো আমার অন্য রুমে ফ্রেশ হয়ে নিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলাম ওনার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু সেখানে আম্মু ছাড়া কেউ ছিল না। তাই আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু উনি কোথায়? আম্মু বেশ বিরক্ত হয়ে রাগে সুরে উত্তর দিলেন, আমান এই সময় অফিসে বেরিয়ে যায়, তুমি জানো না? তোমার অফিসে তো কাজ করে, নিজের স্বামীকে তো চাকর বানিয়ে রেখেছ। আম্মু তুমি কি বলছো এসব? উনি যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির এমডি উনি। তারপরে আপনি কেন এইসব বলছেন? জোর করে বিয়ে করেছো তুমি আমার ছেলেটাকে, ওর জীবনটা নষ্ট করে দিয়েছো, আর এখনও দিচ্ছ। শোনো মীরা, তোমার বাবার টাকা আছে দেখে তুমি যদি ভাবো আমাদেরকে চাকর বানিয়ে রাখবে, আমাদেরকে নিজের কথায় নাচাবে, সরি, ছুরি ঘুরাবে আমাদের মাথার উপর, তাহলে ভুল ভাবছ। না আমার ছেলে তোমাকে মেনে নেবে আর না আমি। কেন আম্মু, আমাকে কি ভালোবাসা যায় না? মানছি এই বাসা আমার আব্বুর দেয়া। ওনাকে জব আমার আব্বু দিয়েছেন, কারণ আমি ওনাকে জোর করে বিয়ে করেছি। আমার আব্বু চায়নি আমি কোনো রকম কষ্টে থাকি। আমার তো অভ্যেস নেই। কোনো বাবা মা চায় না নিজের সন্তান কষ্টে থাকুক বলুন। আর আমি আমি আমাকে ভালোবাসি দেখেই তো জোর করে বিয়ে করেছি। ভালোবাসা? ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমার ছেলে তোমাকে ভালোবাসে না, আর কোনোদিন বাসবেও না। যত সব ঢং। আম্মু কথাগুলো বলে নিজের ঘরে চলে গেলেন, আর আমিও কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে এলাম। এসে অফিসের জন্য রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমি অফিসে যাব। শুধু আজ নয়, এখন থেকে প্রতিদিন আমি অফিসে যাব। ওনার সাথে সারাটা দিন থেকে বোঝাবো আমি ওনাকে ভালোবাসি। রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে প্রবেশ করতেই সব স্টাফরা ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে আমায় মর্নিং উইশ করতে লাগলো, আর আমি হেসে তাদের উত্তর দিতে লাগলাম। সবাই অবশ্যই এতে বেশ অবাক হচ্ছেন। আমি কোনোদিনও অফিসে হাসতাম না স্টাফদের সামনে। অলওয়েজ রাফ অ্যান্ড টাফ হয়ে থাকতাম আমি এমডির কেবিনের দিকে এগোচ্ছি, ঠিক তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে যথেষ্ট বিরক্ত হয়ে ওর দিকে তাকালাম, আর ও সঙ্গে সঙ্গে সরি বলে উঠলো। আমি মেয়েটার দিকে তাকিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার চোখের সামনে একটা ঘটনা ভেসে উঠলো। আমান বসে দরকারি কাজ করছিলেন, আর সেই সময় বাসার কাজের লোক আমানকে কফি দিতে গিয়ে হোঁচট খায়, আর কফিটা আমানের গায়ে পড়ে যায় আর কিছুটা কাগজে পড়ে যায়। কাজের লোক সঙ্গে সঙ্গে আমার পা জড়িয়ে ধরে বলে, বাবু আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আজ আমার শরীরটা ভালো ছিল না, তাই মাথা ঘুরে যায় আর হোঁচট খেয়ে আপনার গায়ে। কাজের লোকের কথা শেষ হওয়ার আগেই আমান ওনাকে তুলে সোজা করে দাঁড় করিয়ে ঠান্ডাভাবে বলেন, আরে চাচা, তো ভয় পাচ্ছ কেন? আর আমার থেকে বয়সে বড় হয়ে তুমি আবার পা ধরছো? মাথা ঠিক আছে তোমার? আমি কিন্তু ভীষণ রাগ করছি তোমার উপর। আর এমন হবে না বাবু। উফ, একদম ভাবো না। আমাকে নাম ধরে ডাকবে তুমি। নিজের ছেলেকে যেমন ডাকো, আর আপনি না, তুমি বলবে। আমি কি তোমার ছেলে নই? এসব কি বলছো বাবা?
তুমি তো আমার ছেলের মতোই। তাহলে ছেলেকে নিজের অসুস্থতার কথা জানাওনি কেন? যাও, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। এক পা বাড়াবে না ঘর থেকে। আমি ডক্টরকে ফোন করে আসতে বলে দিচ্ছি। এসবের কি দরকার ছিল? আহ, ছেলের কথা অমান্য করতে নেই, যাও তুমি। কিন্তু তোমার কাজের ক্ষতি হয়ে গেল তো। ও আমি ম্যানেজ করে নেব। আর এ কি, চোখে পানি কেন? তোমার চোখের পানি তোমার ছেলে সহ্য করবে না, এই কথাটা যেন মাথায় থাকে। আমি সেদিন অবাক হয়ে আমানকে দেখছিলাম। আজ ওর জায়গায় আমি হলে কখনোই কাজের লোককে দূর করে দিতাম বাসা থেকে, চিৎকার করে বাসা মাথায় তুলতাম, আর উনি কত সুন্দর করে বুকে টেনে নিলেন। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমাকে ফায়ার করবেন না, আমার ভুল হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম, প্লিজ ফরগিভ মি, প্লিজ ম্যাডাম। স্টাফ মেয়েটার কথায় আমার ঘোর কাটলো। আমি মেয়েটার কাঁধে 2 হাত রেখে বললাম, ইটস ওকে, ভুল হতেই পারে, সামান্য ধাক্কার জন্য আমি কোনোদিনও আপনাকে ফায়ার করতাম না। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাদের সকলকে আমার কিছু কথা বলার আছে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমি 1 মাস হলো অফিসে আসি না, কিন্তু আজ থেকে ডেইলি আসবো। আর হ্যাঁ, প্লিজ কেউ এইভাবে ভয়ে ভীত হয়ে থাকবে না, আমি কোনো বাঘ ভাল্লুক নই। এছাড়া আপনাদের এমডি তো মিস্টার আমান খান, সে ছাড়া কেউ আপনাদের কিছু বলতে পারবে না। ম্যাম, আপনার হাজবেন্ড তো উনি। আমি স্টাফটার কথা শুনে তাচ্ছিল হেসে উত্তর দিলাম, হ্যাঁ, ওনার কথাই শেষ কথা এই অফিসে। আপনারা সবাই কাজ করুন, আমি ওনার কেবিনে যাচ্ছি। আমি ওনার কেবিনের দিকে এগোতেই ওনার পিএ আমার দিকে এগিয়ে এসে বলেন, ম্যাম, একটা কথা ছিল। হ্যাঁ বলুন। আসলে স্যার না আজকে অফিসে আসতেই একটা মেয়ে এসে আর উনি তার সাথে বেরিয়ে যান। বললেন আজ যেন আমি সব মিটিং অ্যাটেন্ড করে ফেলি। মেয়ে কি নাম কিছু জানেন? স্যার ওনাকে নিয়ে বলে সম্বোধন করেছিল, তখনই শুনতে পেয়েছি। আচ্ছা, আজ মিটিংগুলো আমি অ্যাটেন্ড করবো, ওকে? ওহ ওকে ম্যাম। আমার নিহার সঙ্গে বেরিয়ে গেছে? না, আমায় খোঁজ নিতে হবে ওরা কোথায় গেছে। আমি মেসেজ করে দিলাম সুমিকে ব্যাপারটা। মিটিংগুলো শেষ করে আমি খবর নেব উনি কোথায় গেছে। নিজে স্ত্রী থাকতে অন্য একটা মেয়ের সাথে কিভাবে ঘনিষ্ঠ হতে পারেন আপনি আমান? কথাটা ভাবতেই আমার চোখে পানি চলে এলো। আমার চোখের সামনে আমান আর নেহা একে অপরে ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছেন। আমার হাতে ড্রিঙ্কের গ্লাস দিয়ে, আর নেহা আমানের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পাননি আমান, এটা আমি বেশ ভালোই বুঝতে পারছি, কারণ নাইট ক্লাবে অনেকেই আছে আমাদের আশেপাশে। আমি চোখ বুঝতেই আমার চোখের সামনে সেই দিনের ঘটনাটা ভেসে উঠলো, যখন আমি আমানের সামনে একটা অন্য ছেলে ক্লোজ হয়েছিলাম। মীরা, মীরা, এমনটা করবে না তুমি। তুমি একজন ভদ্রবাসার মেয়ে, আর একটা ভদ্রবাসার মেয়ে হয়ে নাইট ক্লাবে যাওয়া উচিত নয়। শাট আপ মিস্টার আমান খান, আমি আপনার কাছ থেকে ফ্রিতে উপদেশ চাইনি, বুঝলেন? আর আপনি কেন বলুন তো, আমাকে কেন ফলো করছেন? আপনি ফলো করে এখানেও চলে এসেছেন। হ্যাঁ এসেছি, কারণ আমি চাই না তুমি নাইট ক্লাবে যাও, ড্রিঙ্ক করো আর অন্য ছেলেদের সাথে মেশো। আচ্ছা তাই নাকি? তা আপনি কেন চান না এসব? বিকজ আই লাভ ইউ। বাট আই ডোন্ট। একটা ছেলে হয়ে মুরদ নেই নাইট ক্লাবে যাওয়ার, কিন্তু একজন মেয়ে হয়ে আমি যাচ্ছি, তাই খুব গায়ে লাগছে, তাই না? মীরা, আমি যখন বারণ করেছি তুমি নাইট ক্লাবে যাবে না, তখন তুমি যাবে না, ব্যাস। হাসাবেন না মিস্টার খান, আপনার কোনো অধিকার নেই আমাকে বারণ করার। ইউ আর জাস্ট নো ওয়ান ইন মাই লাইফ। আমি আমার ইচ্ছে মতো চলতে পছন্দ করি ছোট থেকেই। আমি নাইট ক্লাবে যাব, ড্রিঙ্ক করব, অন্য ছেলেদের সাথে মিশবো, আপনি বারণ করার কেউ নন, বুঝলেন? যত সব ভিখারির দল এসেছে আমাকে মীরা চৌধুরীকে বারণ করতে। আমি কথাটা বলেই চলে এলাম নাইট ক্লাবের ভেতর। এসে আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে শুরু করলাম। একটা টাইম ড্রিঙ্ক করার পর আমি আমার মেল ফ্রেন্ডের সাথে ডান্স করতে শুরু করলাম ক্লোজ হয়ে। হঠাৎই কেউ আমার হ্যাচকা টান দিয়ে পেছনের দিকে টেনে নিয়ে গেল। আমি দেখলাম এটা সেই ভিখারি, মানে মিস্টার আমান খান। গা আমার রিরি করে উঠলো লোকটাকে দেখে। উফ, অসহ্য, আই জাস্ট হেট দিস ম্যান। চলো আমার সাথে। হাউ ডিয়ার ইউ টু টাচ মি? কোন অধিকারে আপনি টাচ করেছেন আমায়? তোমার স্বামীর অধিকারে। যেমন কোনো স্ত্রী তার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে সহ্য করতে পারে না, তেমন একজন স্বামীও তার স্ত্রীকে পরপুরুষের সাথে মেনে নিতে পারে না। হতে পারে বেশিরভাগ সময় অন্যায় নারীদের সাথে হয়, কিন্তু কিছু কিছু সময় অন্যায় পুরুষদের সাথে হয়। কথায় আছে ভালো মানুষ খারাপ সঙ্গ পায়, আর খারাপ মানুষ ভালোর। সবসময় পুরুষরা ঠকায় না, কিছু কিছু সময় নারীরাও ঠকায়, ঠিক যেমন তুমি আমাকে ঠকাচ্ছ। ঠকাচ্ছি? আমি ঠকাচ্ছি আপনাকে? আমি তো আপনাকে ভালোবাসো, আজ নয় কাল তুমি আমাকে ভালোবাসবে আর আমার স্ত্রী হবে, তাই তোমাকে আমি অন্য কোনো পুরুষের ধারে কাছেও ঘেঁষতে দেবো না।
আপনি? আমাকে আর কিছু বলতে না দিয়ে উনি আমাকে টানতে টানতে নাইট ক্লাবের বাইরে নিয়ে চলে এলেন। বাইরে কি আসতেই আমি ওনার কাছ থেকে আমার হাতটা ছাড়িয়ে কিছু বলতে যাব, ঠিক সেই সময় উনি আমার দিকে এমনভাবে তাকালেন যে আমি কিছু বলার মতো ক্ষমতাই হারিয়ে ফেললাম। ভীষণ ভয়ঙ্কর আর রাগী দেখাচ্ছিল ওনাকে, তাই কিছুই বলতে পারলাম না আমি। উনি আমাকে বললেন, জানো তো মীরা, একটা কথা আছে, যে যা চায় তা পায় না। ভালোবাসার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য। যে মন থেকে ভালোবাসে এবং ভালোবাসা চায়, সে শুধু অবহেলা অপমান পায় ভালোবাসার বদলে। আর যে টাকা পয়সা চায়, সে শুদ্ধ ভালোবাসা। এজন্যই বলে, কেউ না চাইতে পেয়ে যায়, কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়ে তার মর্ম বোঝে না, হারিয়ে ফেলে। আমাকে মনে না রাখো, আমার কথাগুলো মনে রেখো, না হলে পরে কষ্ট পেতে হতে পারে, যা আমি চাই না। হেই মীরা, অনেকদিন পর নাইট ক্লাবে দেখছি তোকে। হঠাৎ একজনের কথায় আমার ঘোর কাটলো। আমি পাশে তাকিয়ে দেখলাম আমারই একজন ফ্রেন্ড, যার সামনে থেকে আমাকে টেনে নিয়ে চলে গিয়েছিল। সেদিনের পর থেকে আর আসা হয়নি নাইট ক্লাবে। আমি ওর দিক থেকে মুখ ফিরিয়ে আমাদের দিকে তাকালাম, দেখলাম ওরা হেসে হেসে গল্প করছে। আমি নিজের চোখের পানি আড়াল করে আমার ফ্রেন্ডের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ রে আরুষ, কাজের ব্যস্ততায় আর আসা হয় না। আর এখন আমার এসবের থেকে মন উঠে গেছে। হ্যাঁ, এখন তো তোর মন তোর বর আমানের উপর গিয়ে পড়েছে। আমান কিন্তু ঠিকই বলেছিল, তুই ওকে একদিন না একদিন ঠিকই ভালোবাসবি। তুই তো ভালোবাসলি, ওর স্ত্রী হলি, বাট আমানের কি হলো? ও তো এখন তোকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে ঘুরছে। আমার মাথাটা গরম করে দিল আরুষ। আমার এ ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে তবুও নিজের রাগ সংবরণ করলাম আমি। আরুষ, আমি এখানে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে আসিনি, ওকে? ইয়া অফকোর্স, লেট ড্যান্স। আরুষ আমার হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যেতেই দেখলাম আমার দিকে তাকিয়েছে। চোখে চোখ পড়তেই ও চোখ সরিয়ে নিল। ঠিক সেই সময় একটা স্লো মিউজিকে গান চলতে লাগলো। তেরে দার পার সনম হাম চলে আয়ে, তু না আয়ে তো হাম চলে আয়ে। গানের প্রত্যেকটা লাইন আমার মনে ঝড় তুলেছিল। তখন যদি আমানকে এতটা অপমান না করতাম, ওনার কথা শুনতাম, তাহলে আজ উনি আমার সাথে থাকতো, আমার পাশে থাকতো। উনি ঠিক বলেছিলেন, কেউ না চাইতেও পেয়ে যায়, কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার মর্ম বোঝে না, হারিয়ে ফেলে। আমি পেয়েও হারিয়েছি, নিজের অহংকারে হারিয়ে ফেলেছি আমি আমানের ভালোবাসা। সেদিন তো আমার ভীষণ রেগে গিয়েছিলেন, তাহলে আজ কি হলো ওনার? আজ কেন রাগ করছেন না? আমি মনে মনে ঠিক করলাম, আজ আমাকে আরুষের ক্লোজ হতেই হবে, ইচ্ছে না করলেও। আমান যদি রিয়াক্ট করে, তাহলেই আজকে উনি আমার কাছে ধরা পড়ে যাবেন। আমার ভালোবাসার কাছে হার মানতেই হবে তাকে। এই ভেবে আমি আরুষের দুই হাত দিয়ে গলা জড়িয়ে ধরতেই আরুষ হেসে আমার কোমরে হাত রাখলে আমার অস্বস্তি হতে লাগে। আমি ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকাতেই দেখি আমান নেই। আশ্চর্য, কোথায় গেলেন আমান? আমি সঙ্গে সঙ্গে দূরে সরে এলাম আরুষের কাছ থেকে। আরুষ আমার হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছিস মীরা? আমি আরুষের হাতের দিকে তাকিয়ে রেগে বললাম, ডোন্ট ক্রস ইউর লিমিট। আজ আমি নিজে তোর কাছে গিয়েছিলাম বলে আমাকে টাচ করার সুযোগ পেয়েছিস, নইলে মীরা খান চৌধুরীকে টাচ করার সাহস কারো নেই, শুধুমাত্র আমান খান ছাড়া। লিভ মাই হ্যান্ড। কথাটা শেষ করে হাত ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেলাম আমি। কিন্তু এ কি, আমান কোথায়? খুঁজতে খুঁজতে হঠাৎই চোখ গেল রাস্তার দিকে। আমার রাস্তার ফুটপাতেই থাকা কিছু বাচ্চাদের বিস্কিট খাওয়াচ্ছে। এদিক ওদিক চোখ বুলিয়ে দেখলাম রাস্তার পাশের দোকান থেকেই উনি এগুলো কিনছেন। আমি আস্তে আস্তে ওই দোকানের দিকেই চলে গেলাম। ভাইয়া, তুমি কোথায় ছিলে এতদিন? আমি তো একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আর আসা হয়নি তোদের কাছে। আর আজকেও তো দেখ কত রাত হয়ে গেল। ও ঠিক আছে, তুমি কাল সকালে আসবে তো? হ্যাঁ, আসবো। ভাবিকে নিয়ে আসবে না? ভাবি? তোরা কি করে জানলি? ও বাবা, তুমি তো বললে যে তুমি মীরা ভাবিকে ভীষণ ভালোবাসো আর মীরা ভাবিকেই বিয়ে করবে। আমরা জানি তুমি মীরা ভাবিকেই বিয়ে করেছো, তাই কয়েকদিন আসোনি। বলো না, ভাবিকে নিয়ে আসবে তো আগামীকাল? আগামীকাল আসার কি আছে? তোমাদের ভাইয়া ভাবিকে আজকেই নিয়ে এসেছে। আমার গলার স্বর শুনে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকালেন। আমি ওনার চোখে চোখ রেখে ওনার পাশে গিয়ে ওনার মতো করে বসলাম। তুমি আমাদের মীরা মেয়েটি আর বলতে না পেরে কাঁদতে শুরু করলো, আর আমান তা দেখে উত্তেজিত হয়ে পড়লো আর বলতে লাগলো, খাওয়ার সময় এত কথা বলতে বারণ করেছি তো আমি। কথা শুনিস না কেন আমার? এখন কষ্ট হচ্ছে তো? আমানের কথা শেষ হওয়ার আগে আমি আমার হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিলাম মেয়েটার হাতে। মেয়েটা পানি খেতেই ঠিক হয়ে গেল আর আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাবি, তুমি খুব ভালো।
কথাটা বলেই মেয়েটা আমায় জড়িয়ে ধরলো। ওকে দেখে আশেপাশে যে বাচ্চাগুলো ছিল তারাও আমায় জড়িয়ে ধরলো। আমিও হেসে ওদের সবাইকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ ওদের সাথে থাকার পর আমান উঠে গাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। আমিও ওনার পিছু পিছু জোরে হেঁটে ওনার হাত পেছন থেকে টেনে ধরলাম আর বললাম, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছেন আপনি? উনি ভাবলে শূন্য হয়ে আমার দিকে না ফিরে তাকিয়ে একইভাবে দাঁড়িয়ে থেকে উত্তর দিলেন, তোমার গাড়ি নেই নাকি টাকা পয়সার অভাব? কোনোটাই তো নয়। তাহলে আমার সাথে যাওয়ার কি আছে? কেন সব সময় আমার সাথে এমন ব্যবহার করেন আপনি? আমার ভুল হয়েছে, তা আমি মেনে তো আমি আপনার কাছে ফিরে এসেছি। আর আপনি আমায় ফিরিয়ে না নিয়ে নিজের স্ত্রীকে অবহেলা করে অন্য একটা মেয়ের সাথে ঘুরছেন, যে কিনা আপনার স্ত্রীর বেস্ট ফ্রেন্ড। লজ্জা করছেন আপনার? যদি মেয়ে হয়ে নাইট ক্লাবে যেতে, ড্রিঙ্কস করতে, অন্য ছেলেদের সাথে মিশতে লজ্জা না করে, তাহলে আমার একটা ছেলে হয়ে কেন করবে মীরা? উনি বেশ রেগে উত্তর দিলেন, কিন্তু ওনার উত্তরে আমি বুঝলাম উনি বেশ রাগ করেছেন আমার আজ নাইট ক্লাবে যাওয়ায় আর আরুষের সাথে ক্লোজ হওয়ায়। আমি আমানকে নিজের দিকে ফিরিয়ে ওনার গলা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, আপনার বুঝি খারাপ লেগেছে আমার আরুষের কাছাকাছি যাওয়াতে? উনি আমার হাত নামিয়ে দিয়ে চোখে চোখ রেখে বললেন, তুমি তোমার যা ইচ্ছে তাই করতে পারো, আমি কেউ নেই বারণ করার। আমার মতো ভিখারির তো ক্ষমতা নেই নাইট ক্লাবে যাওয়ার, তাই তোমাকে বারণ করছি। তুমি তো বলেছিলে আমাকে এগুলো, মনে নেই? তাহলে কেন রাগ করতে যাব আমি? আমি আমানের পা জড়িয়ে ধরে বসে পড়লাম আর কাঁদতে কাঁদতে বললাম, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি আপনাকে, আপনার ভালোবাসাকে অপমান করে। আমার ভুল শোধরাতেই তো আমি আপনাকে বিয়ে করেছি। আপনি তো বলেছিলেন আমি আপনার স্ত্রী হব, তাহলে কেন মেনে নিচ্ছেন না? ক্ষমা করে দিন না আমায়। আমি আর পারছি না, পারছি না আমি আর। ভীষণ ভালোবাসি আমি আপনাকে। আমি অঝরে কাঁদছি। সে সময় উনি আমার 2 কাঁধ ধরে দাঁড় করালেন। উনি আমার চোখের পানি মুছিয়ে কিছু বলতে যাবেন, তার আগে আমার চোখের সামনে সবকিছু ঝাপসাও হয়ে এলো, চোখ বুজে এলো। আমি আমার শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে কেউ ধরে ফেলে আমায়। আমি আদৌ চোখে দেখি আমায় ধরে আছে, আর তারপর আর কিছুই মনে নেই আমার। আমার আর নেহার একসাথে থাকার দৃশ্য ভেবে আমি ধরপড় করে উঠে বসলাম আর মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখলাম আমার বেডে আমার পাশে ল্যাপটপ নিয়ে বসে আছেন। আমি ওনাকে কিছু বলতে যাব তার আগেই আমার ফোন বেজে উঠলো। এত রাতে কে ফোন করলো? এই ভেবে ফোন হাতে নিতেই দেখি আমার বান্ধবী। এত রাতে ফোন করেছে, কোনো বিপদ হলো না তো? এই ভেবে সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলাম আর যা শুনলাম তা শুনে আমি আঁতকে উঠলাম।